নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শতাব্দী বিশ্বাস। আজকের আমাদের যে কথোপকথন পর্ব, তাতে আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গে মাধ্যমিক যে পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে 2রা মে, তাতে 8ম স্থানাধিকারী বর্ধমানের বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডলকে, এবং তার সঙ্গে আমরা তার মাকেও পেয়েছি সঙ্গে। দিদি নমস্কার, আপনার পরিচিতিটা একটু বলবেন? আমার নাম পূর্ণিমা মণ্ডল, আমাদের বাড়ি পারবেনাটা। আচ্ছা, আমি একজন হাউস ওয়াইফ। আসুন এবার আমরা একটু পাপড়ির সঙ্গে কথোপকথন পর্বে একটু গল্পচ্ছলে জানতে চাইবো পাপড়ি কিভাবে প্রস্তুতি নিয়েছিল, তার কি ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা বর্তমান ভাষী হিসাবে পাপড়ি খুব গর্বিত তোমার সাফল্যে, তুমি আগামী দিনে খুব উন্নতি করো এই আশা করব। তো পাপড়ি, এই যে তুমি প্রত্যাশা নিয়ে কিছু তো পড়াশোনা করেছিলে গোটা বছর ব্যাপী, ধরো নাও ক্লাস 10, 9 থেকে, তো তুমি কি এটা আশা করেছিলে যে আমি রাজ্যের মধ্যে একদম গোটা পশ্চিমবঙ্গের মধ্যে 8ম স্থান পাবো? এটা কি আশা ছিল, কিছু প্রত্যাশা ছিল? ইচ্ছা ছিল ভালো ফল করার, কিন্তু সেভাবে কোনো এক্সপেকটেশন আমি রাখিনি। আচ্ছা আচ্ছা, পাপড়ির এতটা ভালো প্রত্যাশা ছিল না রেজাল্টে, কিন্তু পাপড়ি প্রস্তুতি ভালোই নিয়েছে, না হলে এত ভালো রেজাল্ট আশা করা যায় না। তো পাপড়ির কাছে আমরা জানতে চাইবো পাপড়ি কিরকম প্রিপারেশন নিতে, মানে ক ঘন্টা পড়তে দিনে? সেভাবে সময় হিসাব করে কখনো পড়িনি, মানে যখন যেমন পড়া থাকতো বা যখন পড়তে ইচ্ছা করতো তখনই পড়তাম, আর নিয়মিত পড়তাম। আচ্ছা, মানে সেই রকম করে যে 10 ঘন্টা কি 7 ঘন্টা ওরকম না, যতটা ভালো লাগতো ততটা পড়তে। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে মা বাবা ছাড়া? আর কেউ নেই, শুধু মা বাবা। মা বাবা। বাবা কি করেন? বাবা ব্যবসা করেন। বাবার নাম কি? দেবাশিস মণ্ডল। আচ্ছা, আর পড়াশোনার বাদে যে অবসর টাইম, সেটা তুমি কি করে কাটাতে? গল্পের বই পড়তাম, বিভিন্ন কবিদের কবিতা পড়তাম। আচ্ছা, কবিতা তাহলে ভালো লাগে পড়তে? আর গল্প বইয়ের মধ্যে কোন লেখকের গল্প পড়তে ভালো লাগে? কি ধরনের গল্প পড়তে ভালো লাগে? ডিটেকটিভ গল্প ভালোবাসি, প্রকৃতি নিয়ে লেখা গল্প ভালোবাসি, সব থেকে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প। বাহ, খুব ভালো। তো বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায় কি কি গল্প আপাতত পড়া হয়েছে? সব ছোট গল্পই পড়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কবিতাও ভালো লাগে? তো আমরা কিন্তু একটা কবিতা শুনতে চাইবো তোমার কাছে। তো শেষের দিকে আমরা অবশ্যই শুনতে চাইবো, সময় থাকলে। আমরা তার আগে একটু জেনে নিই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমি টিভির পর্দাতে আপনারা সবাই যারা বর্ধমানবাসী তারা দেখেছেন, পাপড়ি বলেছে ও আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু হতে চায় না, ও হতে চায়, ও এগ্রিকালচার নিয়ে পড়তে চায়, কৃষিবিদ্যা। এই যে মানে ব্যতিক্রমী চিন্তা ভাবনা, সবাই দেখো আজকালকার দিনে, আমিও নিজেও শিক্ষকতা করি, তো আমাদের স্কুলে বা আমার ছেলে আগামী প্রজন্ম সবাই হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, এবং বাবা মারাও সেটাই প্রেফার করে যে এটাতে লাইফটা তাড়াতাড়ি সেটেল হবে সিকিউর পদ্ধতি। তুমি এই যে তোমার আনসারটা আমি যখন টিভির পর্দায় দেখেছিলাম, আমার কাছে সত্যি ব্যতিক্রমী লেগেছিল। এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এসছে যে আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করব? ভারত একটা কৃষি নির্ভর দেশ, পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়। একদম। আমার মনে হয় যে ভারতের সামগ্রিক অর্থনীতি উন্নতি ঘটাতে গেলে কৃষি উন্নতি ঘটানো প্রয়োজন। এবার যেভাবে আগে যে যৌথ পরিবারের ফলে জমিগুলো ভাগ হয়ে যাচ্ছে, মানে জমি ছোট হচ্ছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি যেমন করা হয় তখন বড় বড় জমির ক্ষেত্রে ব্যবহার করা যায়, ছোট জমির ক্ষেত্রে সেগুলো অতটা ফলপ্রসূ হয় না, যাতে কৃষি হারভেস্টিং মেশিন যেগুলো মেশিনের সাহায্যে ধান কাটা বা ধান রোপানো। একদমই তাই। মানে কৃষি উন্নতির জন্য আমি এগ্রিকালচার নিয়ে পড়তে চাই। খুব মানে চিন্তা ভাবনার আমার কাছে খুবই অত্যাধুনিক এবং ভীষণ উন্নত মনস্ক লেগেছে। বোধহয় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখায় পড়েছিলাম, তিনি রাশিয়াতে গেছিলেন, ওখানে কৃষিকাজ পদ্ধতি নিয়ে উনি নানা রকম চিন্তা ভাবনার কথা আমাদের বলেছেন। তো আজকে আমার ওর এই চিন্তা ভাবনা দেখে আমার সেই কথাটাই মনে পড়লো যে কৃষি আমরা যতই শিল্পোন্নত দেশ হোক বা শিক্ষিত হই, আমাদের কৃষি কিন্তু আমাদের একদম প্রাথমিক স্তরের মানে রোজগার প্লাস আমাদের অন্যের সংস্থান কিন্তু কৃষি। ও যে কৃষিকে উন্নত করতে চাইছে, এই চিন্তা ভাবনার জন্য আমি তোমাকে খুবই অভিনন্দন দিই। এই ধরনের চিন্তা ভাবনা সাধারণত দেখা যায় না। তো তোমার এই যে চিন্তা ভাবনা কৃষি নিয়ে আমি পড়বো, ভবিষ্যতে পরিকল্পনা কি করেছো যে আমি কৃষি নিয়ে পড়াশোনা করে আর কি করব, গবেষণা করব, কিছু এরকম কিছু প্ল্যানিং আছে? না, এখনো সেইভাবে ভাবিনি, কেবলমাত্র পড়াশোনাটা নিয়ে ভেবেছি, যত আগে যাবো তখন ভাববো। একদমই একদমই। আচ্ছা, আর এই যে পড়াশোনার ক্ষেত্রে তোমার মা বাবা নিশ্চয়ই সহযোগিতা করেছেন? অবশ্যই। তো তাদের সহযোগিতাটা একটু জানতে চাইবো।
বাবা অতটা সময় দিতে পারতেন না, মাই সবসময় ঘরে থাকতেন, মাই পড়াশোনায় অনেক কিছু সাহায্য করেছেন। আচ্ছা, বাবা কিসের বিজনেস করতেন বা করেন? টেলারিং এ। আচ্ছা আচ্ছা। আর দিদি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি মেয়েকে মানে বাচ্চা মেয়ে তো ওরা তো সত্যি এখনো অতটা পরিণত নয় সব দিক থেকে, ধরুন পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে যাবে, পড়তে পড়তে কখনো বিভ্রান্ত হয়ে যাবে। তো আমি আমার দর্শক বিন্দুদের উদ্দেশ্যে বলবো যে ও তো স্কলার, মানে যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছে, এর পেছনে আপনি কিভাবে বাচ্চাকে মানে মোটিভেট করেছেন, কিভাবে পড়াশোনার প্রতি ওকে এনগেজ রেখেছেন, আপনার ভূমিকাটা একটু জানতে চাই। ও পড়াশোনার দিকে আগ্রহ সব সময়, যে না আমাকে পড়তে হবে বা প্রতিদিনকার পড়াটা প্রতিদিন করবো, জানার আগ্রহটা ওর ভিতরে প্রচন্ড বেশি ছোটবেলা থেকে। আচ্ছা, জানবো এটা কোনো কিছু, মাঝে মধ্যে যখন অনেকক্ষণ পড়লো মা এই বিষয়টা পড়তে আর ভালো লাগছে না, তখন আর একটা বানানো একটু রেস্ট দে, তারপর আবার পড়বি। আচ্ছা, আর রেস্ট টাইমটা আপনি মেয়েকে কি সঙ্গ দিতেন? হ্যাঁ, কোথাও কি বেড়াতে টেড়াতে যাওয়া, একটু ঘুরতে যাওয়া বলতে সেরকম বাড়ি ছেড়ে যাওয়া হয় না ধরুন। আচ্ছা, এবার ছাদে গেলাম, কিছু গাছপালায় জল দিলাম, বা একটু বাইরে গেলাম খেলতে। ও খেলতো, বিপিসিসিতে খেলতো। আচ্ছা, কি খেলতো? কি খেলতো বলতে বিভিন্ন ধরনের বিপিসিসিতে খেলাধুলা হয়। আচ্ছা, যোগা টোগা সমস্ত কিছু হয়, আবার সাংস্কৃতিক প্রোগ্রামও হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ওখানে, খেলাধুলাটা প্রতিদিন শরীর চর্চাটা হয়। এবার ওখানে খেলতে যেতে তো করোনার সময় থেকে না, তখন বন্ধ হয়ে যায়। করোনার সময় থেকে? আচ্ছা, তখন বাড়িতেই এক্সারসাইজ করতো, কিন্তু সেই টাইমে পড়াশোনার একটু প্রচন্ড, স্কুল টুল বন্ধ তখন। হ্যাঁ, একদমই। ও করোনার সময় তুমি কোন ক্লাসে পড়তে, যখন করোনার লকডাউন পিরিয়ড ছিল? 6-7 2 বছর হয়েছিল তো। আচ্ছা, তাহলে ওই যে দীর্ঘ টাইম স্কুলে আসনি, তুমি কি করতে ওই সময়টা, অবসর টাইমটা? মানে স্কুল তো তখন 2 বছর প্রায় লকডাউন, তুমি বাড়িতে মানে কিভাবে নিজে সেলফ স্টাডি চালাতে, মানে কিভাবে পড়াশোনা করতে? স্কুলে যখন শুরু হতো সেই টাইমে পড়তে বসতাম। আচ্ছা, যখন লাঞ্চ টাইম হতো তখন লাঞ্চ করতাম, মানে একদম স্কুলের রুটিনটা বাড়িতে। খুব ভালো, খুব ভালো। মানে এই যে চর্চাটা, মানে বলে না যে অনুশীলন এবং চর্চা না হলে সাফল্য থাকে না, এই যে তুমি লকডাউনের ওই 2 ঘন্টা, ওই যে 2 বছর ধরে যে লকডাউন, তার মধ্যে যে স্কুলের নিয়মটা পালন করেছো, মানে সত্যি কথা কোনো ত্যাগ আর সাধনা ছাড়া বোধহয় সাফল্য আসে না, এটা একদম সত্যি কথা। আর বাগান, আমি মায়ের মুখে শুনলাম ছাদে বাগান আছে বোধহয়, বাগান করতে ভালো লাগে? নিজে করো মায়ের সঙ্গে? মা করে মাঝে মাঝে যায়, দুদিন যায় না। মানে ইচ্ছা আছে, বাগানের প্রতি ভালোবাসা আছে? বাগান চর্চা যখন পড়াশোনার সময় আমি নিজে ঠিক করেছি নিজে একটি বাগান করবো। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা। পাপড়ি, তোমার স্কুল বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, বর্ধমানের একটা নাম করা স্কুল, নিশ্চয়ই সেখানকার শিক্ষক শিক্ষিকারা তোমাকে সহযোগিতা করেছেন। তোমার কি বাড়িতে টিউটর ছিল? হ্যাঁ, আমার বাড়িতে 6 জন টিউটর ছিলেন, এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সবসময় সাহায্য করেছেন। আচ্ছা, তো কিভাবে তুমি সাহায্য পেয়েছো? বাড়ি মানে গৃহশিক্ষকরা তো বাড়িতে পড়াতে আসতেনি, আর স্কুলের টিচাররা কিভাবে তোমাকে সাহায্য করেছেন? তাদের কোনো টিচারের যদি নাম বলতে চাও তাহলে বলতে পারো আর কি। প্রতিদিন যখন পড়াশোনা করতাম তখন যে ডাউটস গুলো হতো, কোনটা বুঝতে অসুবিধা হলে আমি তাদের কাছে নিয়ে যেতাম, তারা সবসময় সেটা সলভ করে দিত। ওই একদম মানে অফ টাইমে, তাই তো ক্লাসে? আচ্ছা আচ্ছা। অফ টাইমে আমার ধরুন রাতের দিকে পড়ছে, তখন কোনো প্রশ্নে ডাউট হলে, যদি একটা বইয়ে 2-3টে বই 2-3টের উত্তর, তখন ম্যামকে মেসেজ করলে, ম্যাম এটা তাহলে কি করবো, অনলাইনে সাহায্য করে। হ্যাঁ, তখন রিপ্লাই করতে। মানে এটা কি সায়েন্সের সাবজেক্ট না আর্টসের না সব বিষয়ে? আচ্ছা, ইতিহাসে ওর কোনো টিচার নেয়নি, আর বাড়িতে টিউটর ছিল শুধু ম্যাথে, আর বাইরে সব ব্যাচে পড়তে যেত। আচ্ছা, আমরা জানি যে সমস্ত বাচ্চা বা ছাত্রছাত্রীর একটা অনুপ্রেরণা থাকে, একটা আদর্শ থাকে, তো সেরকম কোনো মানে তোমার যাকে দেখে তুমি অনুপ্রাণিত হবে এরকম কেউ কি তোমার? এপিজে আব্দুল কালাম লাগে, আর বর্তমানে আমি মালালা ইউসুফজাইয়ের মধ্যে একটি বা 2টি ভিডিও দেখেছি, সেখানে তার আইডিওলজি আমার ভালো লেগেছে। বাহ, খুব ভালো কথা, ভীষণই ভালো কথা। আর মায়ের ভূমিকাটা তো বললাম। পাপড়ি, তুমি এই মাধ্যমিকে প্রাপ্ত নম্বরটা একবার বলো। তোমার 688। তো তোমার এই যে স্কোর করেছো, তাতে কি সায়েন্স গ্রুপের নাম্বারটা বেশি না আর্টস গ্রুপ সায়েন্স গ্রুপ দুটোই প্যারালাল সমান? দুটোই প্রায় সমান। দুটোই প্রায় সমান। ও হাইয়েস্ট মার্কস কোন সাবজেক্টে এসেছে? অঙ্ক আর ভূগোল। অঙ্ক আর ভূগোল। ভূগোল সাবজেক্টটা পছন্দের?
হ্যাঁ অবশ্যই পছন্দ। বাহ, খুব ভালো কথা। আর আমি জানতে চাইবো পাপড়ি তোমার কাছেও জানতে চাইবো এবং দিদি আপনার কাছেও, যে পাপড়ি এই যে রেজাল্ট ভালো করেছে, ও কি একদম প্রাথমিক স্তর থেকে পড়াশোনায় ভালো ছিল, না বিশেষ কোনো টাইমে ওর পড়াশোনার প্রতি আরো বেশি ঝোঁক বেড়েছে? প্রাইমারি থেকে মানে ছোট থেকেই পড়াশোনায় ধ্যান দেয়। আচ্ছা আচ্ছা, পড়াশোনাটা করতে ভালোবাসতো। কোনোদিন ওকে বলতে হয়নি নাকি পড়াশোনার জন্য? নিজেই পড়তে বসে যায়? নিজেই পড়তে বসে যাই বলতে ধরুন যখন একদম ছোট, যখন 1.5 বছর, তখন ওই আমি কাজ করছি, রান্না করছি, ও ওইদিকে খেলা করছে, খেলতে খেলতেই এবিসিডি বা কবিতা বলা ওই খেলতে খেলতেই পড়তো। আচ্ছা আচ্ছা, মানে কোনোদিন বলতো না যে বলবো না বা করবো না, সে সব কিছু করে। আর একদম আপনি কতদূর পর্যন্ত ওকে পড়িয়েছেন? আমি পড়িয়েছি ওকে, ওকে পড়িয়েছি বলতে এখনো পর্যন্ত ওর পিছনে যতটা পারি করি, মা এটা একটু দেখে দাও, বা নোটস গুলো করে দাও, বা লিখে দেওয়া। আপনার দিদি আপনার একটু কোয়ালিফিকেশনটা জানতে চাই। আমার কোয়ালিফিকেশন বলতে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়নি। আচ্ছা, আপনি এমনি আর্টসের গ্রুপগুলো ওকে দেখিয়ে দেন, তাই? সবই দেখি, ওর যতটা মানে সাহায্য লাগে, যতটা সাহায্য লাগে বলতে ধরুন কোনো প্রশ্ন, মা দেখো এটা একবার দেখো তো, এটা কিরকম লাগে, দুটো বই দুরকম রয়েছে, আমি তাহলে দুটো পড়ে কোনটা মনে হচ্ছে, বা ফোন থেকে নেট থেকে দেখে তারপর ম্যামদের কাছে জিজ্ঞাসা করা, বুঝে নেওয়া, এই যে মানে ওর পিছনে সবসময় আছে। আচ্ছা, মানে ওর বক্তব্য যে বাবা তো ব্যবসার কাজে ব্যস্ত, বাবা সময় দিতে পারে না, কিন্তু আমরা যেটা দেখলাম যে পাপড়ির সঙ্গে পাপড়ির মা সবসময় থাকে বান্ধবী হিসাবে এবং ওর একদম হেল্পার হিসাবে সবসময় থেকেছে। যখনই মনে হয়েছে পাপড়ি যে মা এটা কি হবে, ওটা কি হবে, ওর মা সাহায্য করেছে সবসময়। ওই পাশের রুমে পড়ছে, আমি রান্না করে ওইখান থেকে বলছি, মা জানো তো এটা এরকম হয়েছে, তাহলে এটা কি করবো বলো তো, একবার এসে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়ে আমাদের। আচ্ছা, আর পাপড়ি কি পড়াশোনা বাদ দিয়ে টিভি বা মোবাইল এইসবের প্রতি কোনো নেশা আছে? না, নেশা বলতে অফ টাইমে দেখা হয়, কিন্তু নেশা মানে অফ টাইমে কি দেখো মোবাইলে? কি পড়াশোনা সংক্রান্ত বিষয়, না গান শোনো, না মানে? হ্যাঁ, গান শুনি। কি ধরনের গান শুনতে পছন্দ? রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করি। বাহ, খুব ভালো কথা, খুবই সুন্দর পছন্দ তোমার। আর আরেকটা কথা যেটা বলি, যে বাবা তো ব্যস্ত থাকে, তো বাবা যখন বাড়ি ফেরেন দোকান থেকে, বাবাও কি পড়াশোনাতে সাহায্য করেন, বা বাবা কি অতটা টাইম দিতে পারে মায়ের মতো? মা তো সবসময় থাকে, আমি তো শুধু শুনতেই পাচ্ছি, বাবা কি পেরেছে অতটা সময় দিতে? অতটা দিতে পারেনি, তবে আমার কোনো নোটস যদি কিছু লেখা বা ফোন থেকে ঢুকে নেওয়া, সেগুলো বাবা করে দেয়। আচ্ছা, মানে বাবার একটা আলাদা নেশা। বাবা এলো, গল্প করছে একটা জিনিস, বাবার একটু মানে শিল্পী টাইপের, মানে একটু হাতের কাজ করে। ও আচ্ছা, সময়ের অভাবে করে উঠতে পারে। মাটির হ্যাঁ, মাটি, থার্মোকল, বিভিন্ন বিষয়ে। আচ্ছা আচ্ছা, তোমার কি আগ্রহ আছে পাপড়ি এই বিষয়গুলোতে, বাবা যেগুলো করে? বাবার সাথে মা তো খুব ভালো বান্ধবী, সেটা শুনলাম, মা খুব ভালো বন্ধু। এছাড়া কোনো বন্ধু বান্ধবী যাদের সঙ্গে বাড়িতে এসে গল্প করা, বেড়াতে যাওয়া বা খেলতে যাওয়া হয় কি? আজকালকার দিনে তো সবাই ধরুন বাড়িতে একটা মাত্রই ছেলে মেয়ে। বন্ধু আছে, তবে অত আন্তরিক মানে খেলতে আসা, ওর বাড়ি থেকে গল্প করা, সেটা অতটা হয়েছে না। কিন্তু মাঝে মধ্যে ধরুন প্রয়োজনে, ধরুন কোনো বই নেবো বা ওর কাছে একটু প্রয়োজন আছে, গেলাম ওদের বাড়িতে একটু গল্প ছিল, সেইটাই। আলাদা করে খেলতে যাওয়া সেটা হয়। হ্যাঁ, এখন আমরা শহরতলিতে সবাই এইরকমই অভ্যস্ত, সবার সিঙ্গেল চাইল্ড বাড়িতে, আর পড়াশোনার এত মানে চাপ, আর আগামী দিনের মানে আমরা যেভাবে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটা এখন সত্যিই নেই, তাহলে ওটা তো আর আশাও করা যায় না। এবং লকডাউনের আগে পর্যন্ত তখন ওই প্রতিদিন বিকালবেলায় খেলতে যেত, বিকালবেলায় ওইখানেই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতো। ও একটা লকডাউনের পিরিয়ড থেকে উঠে আসা মেয়ে একদম, মানে লকডাউনের যে 2 বছরের যে বিভীষিকা আমরা দেখেছি, আমরা আমাদের স্কুলেও দেখেছি, যে দীর্ঘ 2 বছর একটা বাচ্চা স্কুলের সঙ্গে যদি যুক্ত না থাকে, তার সর্বাঙ্গীন যে ক্ষয়টা, তার মধ্যে যে তুমি পাপড়ি নিজেকে যে ধরে রেখেছো, এটার জন্য তোমাকে অভিনন্দন, যে তুমি আগামী দিনেও ভালো এইভাবে প্রচেষ্টা করে যাও। তুমি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও, গবেষণা করো। বর্ধমান যেহেতু কৃষিভিত্তিক দেশ, মানে আমাদের গ্রাম, এই যে বর্ধমান জেলাটা একদমই শহর কৃষিভিত্তিক, তো আমি চাইবো যে আরো এগ্রিকালচারের উন্নতি হোক, এই আর কি। তো সামনে তো আমাদের রবীন্দ্র জয়ন্তী জানোই আসছে, তো স্কুলে পালিত তো হয়েছে,
তুমি কি স্কুলের অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে? মাঝে মাঝে কবিতায় অংশগ্রহণ করতাম, কবিতা পাঠ করতে, আবৃত্তি করতে? কবিতায়। আচ্ছা আচ্ছা। তো এই ভর্তি তো বিদ্যার্থী ভবনেই হয়েছে 11-12 সায়েন্স, অবশ্যই সায়েন্স নিয়েছো। তো অনুষ্ঠান এবার বলেছেন তো ম্যাডামরা করবেন বা ডেকেছেন? আচ্ছা আচ্ছা। তো আমরা পাপড়ি কিন্তু প্রথমেই জানিয়েছে যে ওর কবিতা পড়তে খুবই ভালো লাগে। পছন্দের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি মানে উনি একটা বাংলা সাহিত্যের একটা মহিরু। উনাকে ছাপিয়ে আমরা আজ কিছুই ভাবতে পারি না। তো আমরা পাপড়ির কাছে একটা ওর পছন্দের কবিতা শুনবো। ও একটা কবিতা সেভাবে প্রস্তুতি নিয়ে আসেনি, তো আমরা যেহেতু ওর পছন্দের বিষয় কবিতা, তো আমরা চাইবো ও একটা কবিতা পাঠ করে আমাদের শোনা। দর্শক মন্ডলী শুনুন। আমাদের পাপড়ি আমার কাছে একদমই ব্যতিক্রমী ছাত্রী লেগেছে। যত আমি আগামী দিনে মানে যত ছেলে আসবে উন্নতির শিখরে আসছে, যত ছাত্রছাত্রী সবাই ম্যাক্সিমামই হয় বলতে চায় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার। সেখান থেকে ওর যে ব্যতিক্রমী উত্তরটা, আমার মনে হয় সমস্ত দর্শক মন্ডলী যারা টিভিতে দেখেছিলেন পাপড়িকে, সবাই তোমাকে ওই জন্যই তোমার মুখটার বেশি মনে রাখবে যে তুমি বলেছো এগ্রিকালচার পড়বে। তো আমরা এবার একটু কবিতা পাঠ শুনবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। বাহ, অসাধারণ। আচ্ছা, পাপড়ি কবিতা শুনলাম আমরা। পাপড়ির মা হাউসওয়াইফ, গৃহবধূ, কিন্তু পাপড়ির সঙ্গে ছোটবেলা থেকে একদম বান্ধবী, বন্ধুর মতো মিশেছে, সঙ্গ দিয়েছে, এখনো দেয় পড়াশোনা নিয়ে। এবং পাপড়ির এই ভালো রেজাল্টের পেছনেও মায়ের অবদান অপরিসীম, সেটা পাপড়ি নিজের মুখেও স্বীকার করেছে, বলেওছে। তো আরেকজন বাড়িতে সদস্য আছে, সে হলো পাপড়ির বাবা, যিনি একজন খুবই ভালো শিল্পী, তাই তো দিদি? তো আমি জানতে চাইবো ওনার যে শিল্পী সত্তা পাপড়ির বাবার, তো একজন শিল্পীর যে ভেতরের যে গুণগুলো, সেগুলো পাপড়ির মধ্যে কতটা আছে? আমি একটু বিস্তৃত জানতে চাইবো। আগে দাদা কি কি শিল্পকর্ম করেন সেটা একটু বলুন, আর ওর বাবার যে শৈল্পিক সত্তাটা, সেটা কি পাপড়ির মধ্যে কিছু আছে দেখেছেন, মানে পড়াশোনা বাদ দিয়ে? পড়াশোনা বাদ দিয়ে সেরকম যে বাবা যে জিনিসগুলো তৈরি করে তাতে ভালো, মানে ওর আগ্রহ বা ও কিছু বানাতে চায়? বাবা যখন বানাতো তখন বাবার সাথে বসতো। আচ্ছা, বাবা কি কি বানাতো এটা একটু যদি বলেন। বাবা ধরুন প্রতিদিন যদি মানে মডেল বিভিন্ন তৈরি করতো। কিসের বলতে কখনো থার্মোকলে প্রজেক্টের কাজ অনেক সময় হয়, বিভিন্ন ধরনের জিনিস ওগুলো তৈরি করতো, নিজের মাথা খাটিয়ে বিভিন্ন ধরনের মডেল তৈরি করতো। পড়াশোনার ক্ষেত্রে বাবা কখনো যে মডেলগুলো দরকার লেগেছে, সায়েন্স, জিওগ্রাফি, বাবা তৈরি করে দিয়েছেন? বাবা তৈরি করেছেন, তৈরি করতে সাহায্য করেছেন। বাবার কাছ থেকে নানা রকম ধারণা পেয়েছে পড়াশোনার ক্ষেত্রে মডেলগুলো তৈরি করতে। আচ্ছা, আর আমি জানতে চাইবো দাদা কি কি জিনিস মানে তৈরি করেছেন? থার্মোকলের শর্মিলা মন্দির, আচ্ছা, কার্জন গেট, এগুলো কি বাড়িতে তৈরি করে রাখা আছে? হ্যাঁ, কাচের। এগুলো কি দাদার কাছে অর্ডার আসে তৈরি করার জন্য? হ্যাঁ, যখন তৈরি করতে অনেকে বলতো, কিন্তু আমি বলতাম না, এগুলো দিতে হবে। মানে সেইভাবে ধরুন প্রতিদিন যে মানে ব্যবসায়িক উদ্দেশ্য নয়, সারাদিন কাজকর্ম করার পর মানে মানসিক এটা। আচ্ছা, ওইটা প্রতিদিন একটু এসে বসবে, ওইটা নিয়ে এটা মনের শান্তি। মানে একদমই শিল্পী সত্তার যেটা আসল পরিচয়, সেটা যে অর্থ দিয়ে তো শিল্পীরা বিচার পায় না, তার যে ভেতরকার যে খিদেটা, যে আমি কিছু নতুনত্ব, আমার যে কিছু নিজের জন্য বাঁচা, নিজের জন্য করা, তো এইরকম কিছু কি পাপড়ির মধ্যে দেখেন? যে সেরকম এখনো পর্যন্ত হয়তো ও এখনো বাচ্চা, অনেকটাই ছোট, আগামী দিনে হয়তো ওর মধ্যে আসতেও পারে সেই ভূমিকাটা।
আচ্ছা পাপড়ি, আর একটা কথা বলবো, এই যে এত ভালো রেজাল্ট করেছো, নিশ্চয়ই মিডিয়া নানা রকম এসেওছে এতদিনের মধ্যে, বাড়িতে হয়তো শোরগোল মিডিয়ার পড়ে গেছে, বিভিন্ন দপ্তর থেকে সম্বর্ধনাও আসছে, আগামী দিনে আসবেও, তো কারা কারা এসেছেন এখনো পর্যন্ত সম্বর্ধনা দিতে তোমাকে? এসএফআই, ডিওএফআই, এবিটি শিক্ষা পরিষদ, তৃণমূলের শিক্ষা পরিষদ, ছাত্র যুব পরিষদ, অনেকে এসেছেন। মধ্য শিক্ষা পরিষদ স্কুলে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সংবাদ প্রতিদিন, এই সময় আরো অনেক এসেছে, অনেক পেপারেও লেখালেখি বেরিয়েছে। আর রেজাল্ট আউটের পরে, মানে রেজাল্ট আউট তো তুমি টিভিতেই জানতে পারলে যে তুমি এরকম অষ্টম হয়েছো, তারপরে স্কুলে গেছিলে? হ্যাঁ। আচ্ছা, সবার সঙ্গে দেখা করলে, হেডমাস্টারের সবার সঙ্গে, তারা কি বললো? খুবই খুশি, খুশি, আগামী দিনে আরো ভালো করার জন্য আশীর্বাদ করেছেন। আচ্ছা, আর বান্ধবীরা? বান্ধবীরা খুবই খুশি, আমার সাথে সবসময় ছিল, মানে আমার খুশি শেয়ার করতে পেরেছে আমার বন্ধুদের সাথে। আচ্ছা, তো সেই দিনটা কি করেছিলে? মানে ধরো মা তো মিষ্টি টিষ্টি খাইয়েছে, আত্মীয় স্বজন, ফোন সবসময়, সেই দিনের একটু এক্সপিরিয়েন্স জানতে চাইবো, মানে কি কি করেছো সেই দিনটা, যে দিনটা তুমি রেজাল্ট বেরোলো এরকম অষ্টম হলে, কি মানে কেমন আনন্দ করেছো? কোথাও বাইরে গেছিলে, বাবা মাকে নিয়ে বেরিয়েছিলে, না বাড়িতেই সারাদিন ছিলে? বাড়িতেই সারাদিন ব্যস্ত ছিলাম, কারণ সারাদিনই লোকজন রান্নাবান্না হয়েছিল। সন্ধ্যের সময় বেরিয়েছিলাম একটু আশ্রম যাবো বলে, কিন্তু মানে যাওয়ার পথেই আবার ফিরে মানে আশ্রম, মানে আপনাদের দীক্ষিত কোনো আশ্রম? না, দীক্ষিত না, তো আশ্রমে ভালো লাগে, যাই না। আশ্রমে যে পরিবেশটা শান্ত, ওই পরিবেশটা ভীষণ ভালো লাগে, ওই জন্য আশ্রমে যাই। মানে সারাদিনে এত আনাগোনাতে আর অবসর হয়নি? না না না। বাড়ির গ্রামের বাড়ি থেকে লোকজন এসেছিল, সবাই তো আত্মীয়? গ্রামের বাড়িতে ও ছোট থেকে তো বর্ধমানে মানুষ, সেরকম ওই জন্য গ্রামের বাড়িতে মানে চেনা পরিচিত সবাই ফোন করে। আচ্ছা, আচ্ছা, তোমার তো ধরে নাও স্কুলের তো তুমি ক্লাস 10-এ পড়ো, এবার 11-এ উঠলে, তো ছোট যে বোনরা আছে বা ধরে নাও টিভি পর্দা যারা তোমাকে দেখছে, যারা নিউজ চ্যানেলে দেখবে, তো আগামী প্রজন্ম, মানে এই যে ছোট ছোট ভাই বোন যারা আসছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? যে দেখো মাধ্যমিক তোমরাও দেবে সামনে, তুমি যেহেতু পাস করেছো এবং একটা ভালো পজিশন পেয়েছো, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে যে এইভাবে পড়াশোনা করো বা এইটা করো, সেই উদ্দেশ্যে কি বলবে সেটা যদি একটু বলো। বলবো বেশি টেনশন না করতে, নিয়মিতভাবে পড়াশোনা করতে এবং সাজেশন ভিত্তিক না পড়ে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে। আর পড়া কি তার সঙ্গে লেখাটা কি গুরুত্ব দিয়ে, মানে ঘড়ি ধরে প্র্যাকটিস করে লেখা? মাধ্যমিক পরীক্ষার আগে মাঝে মাঝে নিজে মক টেস্ট দিতাম বাড়িতে, সেগুলো সাহায্য করেছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। টেস্ট পেপার ফলো করতে নাকি? আর ওই ঘড়ি ধরে একদম কত সময় লাগছে সমস্ত সাবজেক্টই? হ্যাঁ, বেশিরভাগ আর্টসের সাবজেক্ট। বেশিরভাগ আর্টসের সাবজেক্ট, যেহেতু লিখতে হয় বেশি। হ্যাঁ, একদমই তাই। আর দেখো আজ আমাদের সমাজটা, দিদি আপনিও হয়তো স্বীকার করবেন, যে আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক, মানে নিজের বাইরে আমরা কাউকে গুরুত্বও দিই না, আবার টাইমও নেই। আর এই আত্মকেন্দ্রিক সমাজ থেকে আগামী দিনে ওর মতোই যারা বাচ্চারা আসছে, সমাজে বড় হচ্ছে, তাদের উদ্দেশ্য একটাই, যেভাবে হোক একটা মোটা টাকার একটা চাকরি করব, আমার পকেটে টাকা মাস গেলে যেন মোটা টাকা আসে, তারপরে সমাজ কি, সংসার কি, বা সমাজের উন্নতি কি, এসব নিয়ে ভাবার অবসর, পরিবারের প্রতি দায়বদ্ধতা। ধরুন পরিবারকে যে দেখে না, সে সমাজকেও দেখবে না, এটাই হচ্ছে আসল কথা। যে পরিবারকে দেখবে, সে সমাজকেও দেখবে, কারণ ছোট ছোট পরিবার নিয়েই তো সমাজ। তো এইরকম আত্মকেন্দ্রিক যে বাঁচা, তো সেই আত্মকেন্দ্রিক সমাজের সম্বন্ধে পাপড়ি তোমার কি মনে হয়, যে এটা ঠিক না? মানে এইভাবে তুমি কি বলতে চাও, যে এরকম ভাবে, মানে তোমার চিন্তা ভাবনা কিরকম ভাবে বাঁচা আগামী দিনে? আমার মনে হয় আত্মকেন্দ্রিক সমাজের মূল কারণ, যেহেতু কালী নিয়মে এখন পরিবারগুলো ছোট ছোট নিউক্লিয় পরিবার, তুমি নিজেও যেমন একটা ছোট্ট একটা পরিবার থেকে এসছো, কিন্তু আমি মামার বাড়িতে দেখেছি অনেক সময় যৌথ পরিবার সহ অনেক বাচ্চা বা অনেক মানুষ একসাথে মিলেমিশে থাকে। আমি দেখেছি সেখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায় কোঅপারেশনের ক্ষেত্রে, বা
একেবারে সহমর্মিতা, সবাইকে সমান চোখে দেখা, এই শিক্ষাগুলো যৌথ পরিবার থেকে পাওয়া যায়। যদিও তুমি নিউক্লিয়ার ফ্যামিলি, যে একদম বাবা মা আর সন্তান ছাড়া কেউ নেই, কিন্তু তুমি সাপোর্ট কাকে করো? যৌথ পরিবারে তো অনেক রকম ধরনের অ্যাডজাস্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস আছে। তোমার হয়তো সেখানে যৌথ পরিবারের অনুষ্ঠান ছোটখাটো লেগেই থাকবে, কারো জন্মদিন, কারো বিবাহ বার্ষিকী, সেই দিনগুলো হয়তো তোমার সামনে পরীক্ষা আছে, অথচ পড়তে পারছো না, বাড়িতে লোকের আনাগোনা, এই স্যাক্রিফাইস গুলো কিন্তু করতে হয় যৌথ পরিবারে। তোমার আর যদি যৌথ পরিবারে বাড়ি হতো, তুমি কি এগুলো করতে না বিরক্ত হতে? অ্যাডজাস্ট করে সব দিক মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু যৌথ পরিবারই প্রেফার করতে। একদমই তাই। মানে পাপড়ি পছন্দ কিন্তু যৌথ পরিবারে। যাও ঘটনা চক্রে পাপড়ি খুবই ছোট্ট একটা পরিবার, বাবা মা এবং একমাত্র সন্তান পাপড়ি, কিন্তু ও কিন্তু সমর্থন করে যৌথ পরিবারকে। আমরা কিন্তু যৌথ পরিবার থেকেই উঠে এসেছি। মানে হ্যাঁ, ওর যৌথ পরিবার পছন্দ, মামার বাড়ি যৌথ পরিবার। আচ্ছা, এবার ওই জন্য সবাই মিলে যখন ধরুন মামারা কেউ বাইরে থাকে বা কলকাতায় থাকে, বিভিন্ন অনুষ্ঠানে তখন আসে, তো ওই জন্য বলে যে সবাই আসবে তো তাহলে যাবো, সবাই মিলে যে থাকা, সবাই মিলে আনন্দ গল্প হইচই করতে, এটা ভালোবাসে সবার সাথে থাকতে। আবার একটা কথা বলি যে একটা বাচ্চা যেমন যৌথ পরিবারে বাস করেন, এটা আমাকে ভীষণ ভাবে নাড়া দেয় যে থাকলে তো ধর একটা জিনিস যখন সে খাচ্ছে, তখন না ওই বোনটা আছে বা ওই ভাইটা আছে, সবাইকে দিয়ে যে খাওয়া, একদম শেয়ারিং, এই জিনিসটা। এরা স্কুলে যেত, বিভিন্ন বাচ্চা দেখেছি, ওরই বান্ধবী কিছু কিছু বাবা মা এইগুলো বলে, বাবা মা বাচ্চাকে যে টিফিন যখন দেয় তখন না যে ওর জন্য শুধু দেয় না, কিন্তু বেশি করে যায়, সবাই মিলে খাবে, সব বান্ধবী। আপনি কি ওর স্টুডেন্ট লাইফে দিতেন দিদি যে একটু বেশি করে, যে সবার সঙ্গে মিলে মা দিত? অবশ্যই ওকে যখন টিফিন দেওয়া হয় একটু বেশি করে দেওয়া হয়, যে দুটো সবার সঙ্গে শেয়ার করে, সবার সাথে, সবার বান্ধবীদের জন্য প্রত্যেকেই তাই। এটা ছোটবেলা থেকেই করে এসেছে। তাহলে পাপড়ি তো বান্ধবীদের সঙ্গে শেয়ার করেই খেয়েছো, তাই কি? নিশ্চয়ই এরকম চিন্তা ভাবনা তো এইরকম উন্নত লেভেলেই থাকা উচিত। কারণ আমরা যতই নিউক্লিয়ার ছোট ফ্যামিলি থেকে আসি না কেন, আমাদের সমাজে আমরা কিন্তু সবাইকে না দেখলে একদম পরস্পর আমরা নির্ভরশীল, যতই আমরা উন্নত হই বা আধুনিক হই। আমরা আছি পাপড়ি মণ্ডলের সঙ্গে, যে রাজ্যে মাধ্যমিক অষ্টম হয়েছে। আমাদের সঙ্গে আছে পাপড়ির বাবা, এতক্ষণ পাপড়ির মা ছিল। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? দেবাশিস মণ্ডল। আমরা দাদা আপনার সম্বন্ধে জেনেছি, আপনার মধ্যে অনেক শিল্পী সত্তা আছে, আপনি অনেক সুন্দর হাতের কাজ করেন, অর্থের বিনিময় নয়, আপনার নিজের প্রয়োজন, নিজের ভালো লাগার জন্য, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক। আপনি কি কাজ করেন, বা ওতে পাপড়ি কতটা মানে যুক্ত থাকে পাপড়ির সঙ্গে? কি আপনি এইভাবেই শিল্পের জিনিস তৈরি করতে করতে, মা যেমন মেয়ে খুব ক্লোজ, তেমনি বাবা আর মেয়ের মধ্যে একটা বন্ডিং হয় এরকম শিল্পী জিনিস তৈরি করতে? যখন করতাম তখন আসতো, বসতো, দেখতো, নিজেও খানিকটা করতো ছোটবেলা থেকে। হ্যাঁ, স্কুলে বিভিন্ন কাজেতে সাহায্য করেছি, মডেল তৈরি। একবার বোধহয় সম্ভবত 6 না 7 একটা কম্পিটিশনে গিয়েছিল, যেখানে একটা মানুষের অর্গানের সে মডেল তৈরি করে সে ফার্স্ট হয়েছিল সেখানে। স্কুল থেকে স্কুলে টোটালি ফার্স্ট হয়েছিল সেখানে। মানে আপনি আর ও দুজনা মিলে তৈরি করেছেন? একদম। তো এই বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন হয়ে, যে একাত্ম হয়ে যে করি, ও থাকে তার জন্য না। আপনি এই যে হাতের কাজটা আপনি দাদা, এটা কি মানে আপনি শিখেছেন না? না, শিখেছি, ছোট বয়সে তো শিখেছি, তবুও নিজেদের একটা মনের খিদে থাকে, নিজের একটা ইচ্ছা, যে এই ইচ্ছা সবসময় কাজকর্ম থাকা, ব্যস্ততার পর ঘরে এসে যে ওইটুকুনি টাইম বের করে নিজের মধ্যে করা, ওটা ভালো লাগে নিজেকে। আপনার বোধহয় টেলারিং এর দোকান আছে? দোকানটা কোথায় দাদা? টেলারিং দোকান আমাদের বাড়ির নিচে তলাতে, নিচে দোকান। আপনাদের বাড়ির অ্যাড্রেসটা যদি বলেন? অ্যাড্রেসটা হলো আমাদের বারবিরাটা সদরঘাট রোডটার উপরেই। আচ্ছা, সদরঘাট রোডের উপরেই, ওই জাস্ট ওই উৎসব ময়দান ঢুকতে, সদরঘাট রোড না ঢুকলেই ঢুকার ওই রোডের উপরেই উল্টো দিকে। তাহলে মানে একদম অর্থের দিক থেকে উৎস শুধু এটাই, তাই তো? হ্যাঁ, অর্থের দিক থেকে উৎস, সেটা মনের খিদে মেটানোর জন্য আমি ওইটা করি। আচ্ছা আচ্ছা, সব টাইমে করি। যদিও মানে আপনি এটা কি পাপড়ি পড়াশোনা চালাতে গিয়ে কোথাও মানে আপনার মনে হয়েছে যে একটু টাকা পয়সা টানাটানি হচ্ছে বা এরকম? না,
সে তো হয়, তবু অ্যাডজাস্ট করে চালিয়ে নিতে হয় সব। অনেকে সাহায্যও করেছে নিশ্চয়ই পরিবারের সদস্য? পরিবারে হ্যাঁ সবাই সাহায্য টুকটাক পাশে করে। আচ্ছা আচ্ছা। আর পাপড়ি, তুমি যেদিন 2রা মে যেদিন রেজাল্ট আউট হলো, প্রথম এই খবরটা কে তোমাকে দিল যে তুমি অষ্টম হয়েছো? এটা কি টিভির পর্দাতেই প্রথম শুনলে? প্রেস কনফারেন্সে শুনেছিলাম। আচ্ছা, যখন ওই মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করে, কেমন মনে হয়েছিল? নিজের নামটাকে কি, নিজের কার্ডকে কি বিশ্বাস হয়েছিল? আশা করিনি, তাই সত্যি করে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। মানে কিরকম লাগছিল যে আমি কানে ঠিক শুনলাম তো? হ্যাঁ, প্রথমে বিশ্বাস করতে পারছেন যে খুবই অবাক হয়ে গেছিলাম। তারপরে খুশির মুহূর্ত। কে ছিল তখন সঙ্গে তোমার? কে ছিল? বাবা মা দুজনে? মা ছিল, বাবা বাইরে ছিল। বাবা বাইরে ছিল। তখন কি তা আনন্দে মাকে জড়িয়ে ধরলে? যে স্বাভাবিক এটা, যে আমাদের সেটাই জানা যে একদম প্রথম অনুভূতিটা কিরকম লাগলো, যে মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটা জয় করে ফেলেছি। হ্যাঁ, প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি, খুবই অবাক লাগছিল। তারপর আনন্দটা কিরকম লাগলো বলো? যে একদম পৃথিবী জয়ের মতো? পৃথিবী জয়ের মতো নেই, কিন্তু খুবই আনন্দ হয়েছিল। আচ্ছা পাপড়ি, একদমই তোমাকে মানে নিজের মতো করে জিজ্ঞেস করি, যে তুমি ধরে নাও যে 688 পেয়েছো, তোমার তাতে তোমার অষ্টম স্থান। এবার আমরা যদি 1 থেকে দেখি, প্রথম থেকে 8 জনের মধ্যে কিন্তু ডিফারেন্স 1 বা 2 নম্বরের। তোমার যখন শুনলে যে আমি অষ্টম, কোথাও কি এরকম মনে হচ্ছে আর 2 নম্বর পেলে ভালো হতো, এরকম হয়েছে কি? এটা অবশ্যই হয়েছে, কারণ আমি পরীক্ষা অনেক সিলি মিস্টেকও করেছিলাম, তাই সেগুলোর জন্য পরবর্তীকালে আফসোস হয়েছিল যে আরে আর 1-2 নম্বরের জন্য এটা হয়তো আমার আজকে 3 নম্বর কি 4 নম্বরের জায়গায় যেতে পারতাম। আচ্ছা, আর তার মানে পাপড়ির একটু মনে হয়েছে যে রেজাল্ট আউটের পর যে আর একটু যদি সিলি মিস্টেক গুলো না করতাম, তাহলে হয়তো আজকে 2 বা 3 বা 1-এও চলে যেতে পারতাম, আমাদের বর্ধমানের নাম তাহলে আরো উজ্জ্বল হতো। আচ্ছা, আর একটা কথা, যে ধরে নাও সামনে তো উচ্চ মাধ্যমিক দেবে আর 2 বছর পর, তো এই যে পজিশনটা করেছো, এই অষ্টম স্থান, তো এই সিলি মিস্টেক গুলো কারেকশন করে চাইবো যে তুমি আর একটু উপরে আর আমাদের বর্ধমান শহরকে তুলে ধরো। তো তোমার কি ইচ্ছা, যে এরকমই পজিশন রাখার ইচ্ছা আছে? আমি যেহেতু এগ্রিকালচার পড়তে চাই, তাই অবশ্যই এইচএস এর উপর ফোকাস করতে হবে। নিজের মিস্টেক গুলো কম করার চেষ্টা করব, আরো ভালো পজিশন আনার চেষ্টা করব, আরো ভালো ফল করার। তার মানে তোমার ওর দিক থেকে সম্পূর্ণ প্রচেষ্টা থাকবে যাতে আগামী দিনেও এই যে পজিশনটা ও পেয়েছে সেটার আরো উন্নতি করা বা এই পজিশনটাকে ধরে রাখা। অবসর সময় পাপড়ি যোগা করে, গান শোনে, কবিতা পাঠ করে শুনেছি। যোগা একটা পছন্দের বিষয়। বিভিন্ন আসন টাসন করো তো নাকি? কি কি আসন পারো তাও? সর্বাঙ্গাসন, উষ্ট্রাসন। আচ্ছা, এর নিয়ম করে করো? আচ্ছা, এই আমরা এতক্ষণ পড়াশোনার গল্প শুনেছি, প্রিপারেশন নেওয়া শুনেছি, ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি, এই সব কিছুর বাইরে শুনবো তুমি খেতে কি ভালোবাসো? সেভাবে কোনো পছন্দের খাবার, বর্ধমানে একটু আইসক্রিম ভালোবাসো? বর্ধমানে তো দুটো মিষ্টি খুব ফেভারিট, সীতাভোগ মিহিদানা ভালো লাগে খেতে। আর পছন্দের খাবার মানে আইসক্রিম তো নয় দোকানে তৈরি, মার হাতে তৈরি খাবারের মধ্যে কি ভালো লাগে? মা তৈরি করে যেটা, বা মা বা দোকানে কিনে খাওয়া, কোন খাবারটা বেশি পছন্দ? এমন কোন খাবারের নাম বা ডিশের নাম যেটা খুব পছন্দ? মিষ্টি রসগোল্লা। আচ্ছা, ঠিক আছে। পাপড়ির খুব পছন্দের খাবারের মধ্যে রসগোল্লা। তো আমরা চাইবো যে পাপড়ি আগামী দিনেও যেন তোমাকে আমরা এরকম নিউজ চ্যানেলে ডাকি, এবং সেদিন যেন এই অষ্টম পজিশন যেন বজায় থাকে এবং তার থেকে উন্নতি আশা করব। তার সঙ্গে আমাদের বর্ধমানবাসী হিসাবে আমরা সবাই খুব গর্বিত, এবং আমাদের স্ট্রেট কাট নিউজের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে দাদা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাকেও আগামী দিনের অনেক শুভেচ্ছা। তুমি যাতে আগামী দিনে আরো উন্নতি করো, বর্ধমানের মুখ উজ্জ্বল করো, এই আশা রাখি। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।